আসসালামু আলাইকুম। আজকে কনফিডেন্সের 47তম ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টদের যারা টপার স্টুডেন্ট বিভিন্ন ব্রাঞ্চে 193 জন আমাদের সকল ব্রাঞ্চের যারা টপার তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি। তো এদের মধ্যে 100 জন প্রার্থী এখানে উপস্থিত সারা দেশের, তারা সারা দেশ থেকে আসছে যারা বিভিন্ন ব্রাঞ্চের টপার বলতে হচ্ছে কনফিডেন্সের একটা পরীক্ষাতে টপার হওয়ার কোনো সুযোগ নাই, লাস্ট 5টা পরীক্ষায় অ্যাভারেজ নাম্বারে যারা টপার। তো তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি কনফিডেন্সের ঢাকার পাশেই, এটা কি বলে কেরানীগঞ্জে শ্যামল বাংলা একটা রিসোর্টে আমরা তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করছি। এই জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটু শ্যামল বাংলা রিসোর্টের, এটা সুন্দর মোটামুটি জায়গাটা। তো এইটা হচ্ছে তাদের একটা হল রুম, এখানে আমরা অনুষ্ঠানটা করছি। তো আমি আপনাদেরকে সাথে কনফিডেন্সের এই টপারদেরকে একটু পরিচয় করা দিতে চাই যারা ভবিষ্যৎ ক্যাডার হবে। এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটা। সুতরাং আমি বলবো যে আমাদের উপর, কোচিং এর উপর, শিক্ষকের উপর অনেক বেশি নির্ভরশীল না হয়ে নিজের একটা প্ল্যানিং করা, যে তুমি প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে আগাবে। অবশ্যই আমাদের পরীক্ষাকে টার্গেট করবে, বাট সাবজেক্ট ভিত্তিক তোমার একটা নিজস্ব প্ল্যান থাকবে। মানে পুরোপুরি তুমি যদি কোচিং বা টিচারের উপর ডিপেন্ড করো, তুমি আসলে ক্যাডার হতে পারবে না। এত এভারেজ নলেজ দিয়ে আসলে ক্যাডার হওয়া যায় না। ক্যাডার হতে গেলে টপার হতে হবে। হ্যাঁ, বুঝতেই পারছি যে কি ধরনের কম্পিটিশন এখানে। আদিক স্যার, আমি একটু আমার পেজ একটা লাইভ করছি, আপনি যদি একটু কাইন্ডলি 5টা মিনিট একটু স্টপ রাখেন বক্তব্য, আমি ওদের 2-1 একটু বক্তব্য নিব পেজে। তোমরা তো জানো যে কনফিডেন্স আমার একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, নাকি কমার্শিয়াল না? তো এই লাইভটাও কমার্শিয়াল, যদি লাইভ চলছে এটা লাইভটা কমার্শিয়াল, যে কোচিং সেন্টারে একটা বিজ্ঞাপন বিষয় থাকবে না? আমি আমার ভবিষ্যৎ যারা কাস্টমার তাদেরকে শোনাবো যে দেখেন, আসেন আমার এনে ভর্তি হন, আমার এনে ভালো সার্ভিস, তাই নয় কি? তো আমি লাইভ কিন্তু চলতেছে, আমি যারা আমাকে এই লাইভ দেখছেন এবং যারা আমার একটা লাইভ যেহেতু 50-60 হাজার ভিউ হয়, তো এই লাইভটাও অনেক ভিউ হবে। এবং যারা এই লাইভটা দেখছেন তাদেরকে একটু বলে রাখি, এরা হচ্ছে কনফিডেন্সের 193 জন প্রার্থীর মধ্যে এখানে 100 জন সারা দেশে যারা কনফিডেন্সের বিভিন্ন ব্রাঞ্চের টপার হয়েছে। কনফিডেন্সের টপার হওয়া মানে হচ্ছে লাস্ট 5টা পরীক্ষা টপার। এখন এরা যে কালকে থেকে পড়াশোনা ছেড়ে দেয়, তারা এরা 15 দিন পরে এখান থেকে বের হয়ে যাবে, কারণ এখানে প্রত্যেকটা পরীক্ষা দিয়ে তাকে প্রমাণ করতে হয়। তো আমি একটা কথা বলতে পারি যে বাংলাদেশের কোচিং সেন্টার যেগুলো এই 47 BCS থেকে ফাউন্ডেশন কোর্স চালু করেছে, তাদের মধ্যে যারা চালু করেছে তাদের মধ্যে এই কার্যক্রম কেউ কল্পনা করতে পারবে বা কারো মাথায় আছে, এটা আমি বিশ্বাস করি না। এবং এখানে এই লাস্ট 5টা পরীক্ষা দিয়ে অলওয়েজ নিজেকে প্রমাণ করা, আমি জাস্ট দাবি করে বলতে পারি এই প্রার্থীদের মধ্যে যারা আছে এদের সবাই প্রিলিমিনারি পাস করবে, এইটুকু গ্যারান্টি আমি আসলে অ্যাকচুয়ালি দিতে পারছি না। তো যারা এখান থেকে পাস করবে তারা ভাইবা দিবে BCS এর। এবং এখানে কয়েকজন ক্যাডারের সাথে আমি আপনাদেরকে পরিচয় করা দিতে পারি, যারা এখনো 8 মাস পরে আবেদন করবে, 8 মাস পরে বিলি পরীক্ষা দিবে, আরো 4 মাস 5 মাস পরে আবেদন করবে। এই কথাটা শুনলে তো আপনারাও অবাক হবেন, PSC অবাক হবে, যেহেতু আমার লাইফটা পাবলিকলি যাবে। অ্যাকচুয়ালি ক্যাডার হওয়ার জন্য তো খুব বেশি যে কাজ করা লাগে তা কিন্তু না, খুব বেশি যে প্রমাণ করা লাগে তা না। কনফিডেন্সের টপার মানে হচ্ছে সে বাংলায় ভালো, ইংলিশে ভালো, ম্যাথে ভালো, বিজ্ঞানে ভালো, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে আলাদা আলাদা সাবজেক্টে পরীক্ষা হয়। তো আমি যেমন একটা উদাহরণ দিই, এখানে একজন আপু আছেন, কই তুমি, এই আপুটা একটু আগে বক্তব্য দিয়েছেন আমাদের স্টেজে গিয়ে। এই আপু হচ্ছে বদরুন্নেসা কলেজ থেকে পড়াশোনা করেছেন, কনফিডেন্সের নীলক্ষেত ব্রাঞ্চের টপার, উনি টপ স্কোর নীলক্ষেত ব্রাঞ্চে। তো উনি কটা টিউশন করে বলছো? 4টা টিউশনই করে, বদরুন্নেসা কলেজ থেকে পড়াশোনা করে, এখনো মাস্টার্স কমপ্লিট হয়নি, মাস্টার্স চলছে নাকি, এই অবস্থায় টপার। তাহলে BCS এর জন্য যে বুয়েট থেকে পড়াশোনা করা লাগবে, কে বলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা লাগবে, একাডেমিক ভালো রেজাল্ট হওয়া লাগবে, এগুলো ডাজেন্ট ম্যাটার। তা আমি তোমার কাছ থেকে কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে একটু শুনতে চাই, আবার তোমরা একটু মনোযোগ শুনবা। আমি ও যেটা বলবে এটা যদি আবার ধরো একক বক্তব্য হতে পারে, ঠিক না? তা আমার বিজ্ঞাপন করার জন্য ও আমাকে
খুশি করার জন্য বা আমার এখানে আমার এজেন্ট হিসেবে বলতে পারে পারে না? তো ও যেটা বলবে আমি সেটা তোমাদেরকে ইয়েস আর নো জিজ্ঞাসা করবো। ওকে, বলো তুমি কনফিডেন্সের ফাউন্ডেশন কোর্স সম্পর্কে বলো। ফাউন্ডেশন কোর্স সেটা সম্পর্কে আমি প্রথম যখন এখানে ভর্তি হয়ে গেছি আমার উদ্দেশ্য ছিল যে আমি পিলির জন্য ভর্তি হবো। হ্যাঁ। তখন এখানে যাওয়ার পর যখন আমি সার্ভিসটা সম্পর্কে শুনি অবশ্যই টাকাটা বেশি। তো টাকা বেশি অনুযায়ী আমার মনে হলো টাকা তো বেশি ঠিক আছে, কিন্তু ওইখানে যখন পিলির জন্য আমি ভর্তি হবো ওইখানে আমি দিতে হবে আমাকে 13,000 টাকা। দেওয়ার পরে আমি যদি পিলিটা আমার না হয় তখন আবার আমাকে 13,000 টাকা দিতে হবে। এইটা হচ্ছে প্রথম কথা, আমার পক্ষে এতগুলো টাকা ইফোর্ড করা সম্ভব না, যেহেতু এই একবারে টাকাটা দিয়ে ভর্তি হওয়াটাই আমার কাছে অনেক কিছু। তো এই চিন্তা করে আমি ভাবলাম যে যেহেতু ফাউন্ডেশন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমি প্রথমবার চাকরি না হলে আমার চাকরি নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত ওরা আমাকে সার্ভিস দিবে, তো সেই ক্ষেত্রে এটা আমি নিতেই পারি, এটা আমার জন্য একটা অপরচুনিটি। এইটা ছিল আমার ক্ষেত্রে একটা প্লাস। ওইখানে আমাদের মিলক্ষেত ব্রাঞ্চের রোমান ভাইয়া তারপর তুলি আপু ওদের যে গাইডলাইন বা যেভাবে আমাদের বলছিল এতগুলো ক্লাস বা এই জিনিসগুলো সবগুলোই আমাকে খুব অ্যাট্রাকশন করছিল, যার কারণে হচ্ছে প্রথমে আমার ফাউন্ডেশন এই প্রোগ্রামের মধ্যে যাওয়া। তারপরে হচ্ছে ফাউন্ডেশনের ক্লাসগুলো, যেখানে একটা উদাহরণ দিলে আমরা বলতে পারি যে আমরা প্রথমে শুনছি যে আমাদের ম্যাথে নিয়ে 19-18 এরকম ক্লাস হবে, কিন্তু আমাদের এই পর্যন্তই ক্লাস হয়ে গেছে 13টার উপর, যেখানে আমাদের যখন ক্লাস 30টা হবে, আমাদের 30টা হবে বা এখনই এতগুলো হয়ে গেছে যে আমাদের যখন একটা টপিক শেষ না হয় তখন স্যার তাড়াহুড়া করেন না, আমাদেরকে বলে যে আচ্ছা মানে অল ওভার ফাউন্ডেশন ব্যাচের সার্ভিস নিয়ে তোমার কি প্রত্যাশা? মানে এর মাধ্যমে তোমার পক্ষে ক্যাডার হওয়া সম্ভব বা ক্যাডার হওয়ার জন্য যা লাগে তা আমরা পড়াচ্ছি, এটা তোমার মনে হচ্ছে? হ্যাঁ, ভগবানের আশীর্বাদ যদি এরকম ভাবে আপনাদের সার্ভিসটা আমাদের চেষ্টা চলতে থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব। কারণ এখানে আমাদের একদম প্রিলিপ ওয়াইজ পড়াশোনা হোক বা রিটেন ওয়াইজ পড়াশোনা হোক, ভাইবার জন্য আমাদের কি জিজ্ঞেস করা হোক, 3টা বিষয়ই ওই ক্লাসের মধ্যে বলা হয়। আচ্ছা ওকে, তোমরা কি এই আপুর সাথে একমত? আচ্ছা ওকে, এই আপু ছিল নীলক্ষেত ব্রাঞ্চের টপার, আমি একটু ফার্মগেট ব্রাঞ্চের টপার আপুর সাথে 2 মিনিট কথা বলি। তুমি এই কনফিডেন্সের ফাউন্ডেশন কোর্স সম্পর্কে 2 মিনিট বলো একটু প্লিজ। হ্যাঁ একটু, আমি তোমাদেরকে একটু কষ্ট দিচ্ছি। বিসিএসের সিলেবাসটা হচ্ছে একটা সমুদ্রের মতো। হুম এখন সমুদ্রে যেমন তল নাই, এটারও হচ্ছে পড়াশোনার কোনো তল নাই, কোন কিনারা খুঁজে পাওয়া যায় না। ফাউন্ডেশন ব্যাচটা হচ্ছে এমন একটা ব্যাচ যেটা আমাদেরকে হচ্ছে একটা গুছানো প্রস্তুতি নেওয়ার যতটুকু প্রয়োজন আমাদের একজন পাঠী হিসেবে। আমরা তো মানুষ, আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। একটু প্লিজ। আমরা তো বাজারে 28টা বই আছে, একটা সাবজেক্টে আমরা 28টাই পড়তে পারবো না। আমাদের যেই জিনিসগুলো আমাদের বিসিএস এর জন্য প্রয়োজন, অতিরিক্ত কিছু না করে, উল্টাপাল্টা কিছু না করে সঠিক পথে এগোনোর জন্য আমি মনে করি যে আমাদের ফাউন্ডেশন ব্যাচের বিকল্প আর কিছু হতে পারে না। আমি যখন একটা সাবজেক্টের বিসিএস এর লক্ষ্য করে আমি যখন একটা সাবজেক্ট পড়তেছি, আমার অটোমেটিক্যালি আমি যখন বেসিক থেকে পড়াশোনাটা করতেছি, আমার অন্যান্য নবম দশম গ্রেডের যে চাকরিগুলো আছে, আমার যে টপ লেভেলের বাংলাদেশ চাকরিগুলো আছে, এগুলো আলাদা করে পড়াশোনা করা লাগে। ধন্যবাদ। আমি আবু একটু পরিচয় দিই। আবু হচ্ছে প্রথম কথা উনি ম্যারিড পার্সন, সেকেন্ড কথা হচ্ছে উনি গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং উনি একাডেমিক লেভেলে একটা কোচিং অনেক ক্লাস নেন। তার মানে উনি কি বলে ওয়ার্কার, উনি জব করেন, উনি ম্যারিড এবং উনি ন্যাশনাল ইউনিভার্সিটি, এই 3টা শর্তেও উনি ফার্মগেট ব্রাঞ্চের টপার। আচ্ছা, মিরপুর ব্রাঞ্চের টপার আছো কেউ এখানে? মিরপুর ব্রাঞ্চের টপার কে আছে? আসো কই? তুমি সব মেয়ে? আচ্ছা তুমি তোমার পরিচয়টা দেবে, এটা তোমার একাডেমিক পরিচয়। ও তুমি ডাক্তার, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি 1 মিনিট একটু বলো কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে। আমি যখন আসলে আমার টার্গেট ছিল একটু আমাকে সহযোগিতা করলে খুশি হব। কিন্তু আমার ইন্টারনেট পর আমি যখন কোচিং আসি তখন বলে যে আর কোচিং নেবে না। আচ্ছা। আমি আরো অনেকগুলো কোচিং এ যাই, কিন্তু ওইখান থেকে বলে যে না, এখন 47 পিডি নেবে। তারপর হচ্ছে যখন ফিনান্সে আমি আসি তখন ওইখান থেকে বলে যে এখানে আরেকটা নতুন ব্যাচ চালু হবে, 47 ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ, এখান থেকে আর কি পিডি রিটেনের সাথে কাভার করে এই কোর্স করা হবে। কারণ বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় যে পিডি দিতেও লাস্ট হয় পর্যন্ত রিটেনের জন্য পছন্দের ক্যাডার পায় না, বা দেখা যায় যে মানে এই ভাইবা পর্যন্ত যেতে পারে না। তারপর হচ্ছে আমার বোনের সাথে অনেক কথা বললাম, ওরেও বলে যে আচ্ছা তাহলে এইটাই করবে, যাতে 47 ফাউন্ডেশন। এখন তুমি কতটা কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচে তুমি কতটা হ্যাপি, মানে কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচ এবং যারা আমার লাইভটা শুনছে তাদের জন্য তুমি একটু বলো। আসলে
রিটেনের জন্য করতে হবে, এখন আমাদের কতটুকু করলে সুবিধা হবে, পরবর্তী রিটেনের জন্য আমাদের কতটুকু আদায় রাখতে ভালো হবে, সেই ব্যাপারগুলো আসলে এখন বুঝে বুঝাই দিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। মালিবাগ ব্রাঞ্চে কে টপার কে আসো? ও তুমি না? আচ্ছা, ও তুমি দারুণ বক্তব্য দিয়েছো। তুমি একটু বলো, দুটা বিষয় বলবা, তোমার পরিচয় দিবা, আর একটা হচ্ছে কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে বলবা, এবং যারা শুনছে তাদের জন্য বলবা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আরাফাত রাফসান, মালিবাগ ব্রাঞ্চ, এবং আল্লাহর রহমতে আমি সম্মিলিত মেধাতালিকা প্রথম স্থানে পেয়েছি। তাই? ও মানে টোটালি, মাশাল্লাহ। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার বক্তব্য শুনছো, তারা লাইভ দেখছো, 47তম বিসিএস এখনো সার্কুলার হতে 4-5 মাস সময় লাগবে। এনারা প্রিলিমিনারি পরীক্ষা দিবে কমপক্ষে 8 মাস পরে, তারপরে রিটেন পরীক্ষা দিবে, তারপরে ভাইভা দিবে। তো আমি তোমাদেরকে বলে রাখলাম, তোমরা 47তম বিসিএস এ প্রথমবার পরীক্ষা দিয়ে এই ভদ্রলোককে জেনারেল ক্যাডারে ওনার ফার্স্ট চয়েসে চাকরি পেতে দেখবা, এবং ইনশাল্লাহ। তোমরা কি মনে করো? তো এটা হচ্ছে রাজু ভাইয়ের প্রেডিকশন, এবং এটাই হচ্ছে কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচের সিস্টেম। মানে এটা হচ্ছে, ওকে তো আমি চিনি না, আজকের আগে আমি তাকে দেখিনি। তো এখন আমি তাকে এই কথাটা কিভাবে বললাম, যে তার এই গত 5-6 মাসের বা 4-5 মাসের কার্যক্রম আমাকে কথা বলতে বাধ্য করেছে। হ্যাঁ, শিওর। প্রথমে বলতে চাই যে ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে। ফাউন্ডেশন কথাটার মধ্যে আমরা বুঝতে পারছি যে বিসিএস এর যে মেইন জিনিসটা ফাউন্ডেশন, এটা এখান থেকে আমরা ইনশাআল্লাহ পাচ্ছি এবং ভবিষ্যতে আমরা পাবো। আগামী 8-9 মাস যে আমাদের বাকি আছে, আমরা পুরোটা হচ্ছে রিটেন বেস প্রিপারেশন নিচ্ছি, যাতে আমাদের আল্লাহ রহমতে যদি 3 পাসটা হয়ে যায়, আমাদের রিটেন নিয়ে যদি 60 থেকে 70% প্রতিষ্ঠিত থাকে। এবং সবচেয়ে বড় কথা, ফাউন্ডেশনের যে দুটো সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, ইংলিশ এবং ম্যাথ, সেটা আমরা সবাই জানি যে বিসিএস এর প্রথম ক্যাডার পাওয়া যায়, কিন্তু দুটো সাবজেক্টের কোনো বিকল্প নেই। পাশাপাশি বিজ্ঞান, এই 3টা সাবজেক্টে আমাদেরকে যেভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে, রিটেন যে কনসেপ্টগুলো আমাদের দরকার, বিশেষ করে ম্যাথ, ইংলিশে আমরা প্রতিনিয়ত ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, আমাদের এমন কোনো পরীক্ষা বাদ যায় না যেখানে ট্রান্সলেশন, রিট্রান্সলেশন থাকে না। এটা একটা বিশাল ব্যাপার। আমি অন্য কোনো কোচিং এরকম দেখি নাই। আমার যারা সহপাঠী অন্যান্য কোচিংয়ে আসছে, তাদেরকে আমি এই জিনিসটা কখনো ফেস করতে দেখি নাই। তারা বলে যে এটা তো ভাই রিটেনের পড়া, এটা আমি এখন টিভির জন্য কেন করবো না। এবং তারা পাশাপাশি আবার এটাও চুটি দেখে যে ট্রান্সলেশন, রিট্রান্সলেশন কীভাবে করছে, এই জিনিসটা তারা ফলো করে। এবং আরেকটা কথা হচ্ছে ভাইয়া, এই যে আমরা ফাউন্ডেশন প্রসেসের মধ্যে আছি, আমরা কিন্তু কখনোই এই যে ট্রান্সলেশন, রিট্রান্সলেশন কমন পাবো এই ধরনের কোনো আমাদের কিন্তু আইডিয়া থাকে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ওখানে বানায় লেখার যে প্রবণতা, যেটা আমাদের আলটিমেটলি রিটেনে কাজে লাগে। এবং আমরা জানি বিসিএস 100% কোশ্চেন জীবনও পাবো না, কোনোভাবে শুনবো। তো এই যে নিজে থেকে বানায় লেখার যে একটা আগ্রহ তৈরি হচ্ছে এবং একটা স্কিল তৈরি হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। এটার জন্য একটা কন্টিনিউয়াস প্রসেসের দরকার, যে প্রসেসটা আমরা ফাউন্ডেশন করতে পারছি। থ্যাংক ইউ অনেক নাইস বলছো। পুরান ঢাকা ব্রাঞ্চে কি আছে রে তুমি? আচ্ছা, তুমি একটু বলো, তোমারটাই লাস্ট। ও হচ্ছে আমাদের ওল্ড ঢাকা ব্রাঞ্চ, অর্থাৎ ইস্টাকাওয়াবের উপরে আমাদের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের থেকে টপার। বলো। আজ পর্যন্ত ফাউন্ডেশনের যতগুলো এক্সাম হচ্ছে, তার সম্মিলিতভাবে আমার পজিশন 1, এবং সর্বশেষ 5টাতে আমার পজিশন 4th। ভেরি গুড। ফাউন্ডেশন বলতে আমরা আসলে কী বলি? যখন একটা ভিত্তিপ্রস্তর আমরা করি, যখন একটা বিল্ডিংকে আমরা তৈরি করবো, তার অবশ্যই অবকাঠামোগত যে উন্নয়ন, সেটাকে বলা হয় ফাউন্ডেশন। তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট যে বিসিএস এর মতো একটা এত বড় একটা কম্পিটিশন আসবে, তাকে অবশ্যই তার যদি ভিত্তিটা মজবুত না হয়, অর্থাৎ এই ফাউন্ডেশন কোর্সের মেইন পার্সপেক্টিভটা হচ্ছে এরকম যে আমার যদি এইবার কোনোভাবে প্রিলি নাও হয়, সামনের বার যদি আমার প্রিলি হয়, আমার যাতে ক্যাডারটা কোনোভাবে মিস না হয়। আমি এই জায়গাতে একটু কথা বলতে চাই, মানে তোমার এই কথাটা আমার এত ভালো লাগছে, কারণ হচ্ছে এই তোমরা শোনো প্লিজ, ও একটা কথা বলছে এখন, এই কথাটা কিন্তু আমার খুব ভালো লাগছে, এবং যারা লাইভে শুনছেন তারাও খেয়াল করবেন। ও কনফিডেন্সের টপার, সবগুলো পরীক্ষা দিলে টপার, আর লাস্ট 5টাতে সে 4th। তার মানে ও এই ধারা কন্টিনিউ করলে ওর ক্যাডার নিয়ে আমার কোনো সন্দেহ নাই, পিলি তো দূরের কথা। অথচ সে বলছে যদি আমি এবার পিলি পাস নাও করি তাও আমার খারাপ লাগবে না, কারণ আমি পাস করলে ক্যাডার হবো। মানে তো তোমাদের জন্য কিন্তু আমি কি তোমাদেরকে একবারও বলছি তোমাদের পিলি কনফার্ম? আমি বলছি পিলি পাস করলে কি কনফার্ম বলো? ভাইবা কনফার্ম, রিটেনে তোমাদেরকে আটকাতে পারবে না। আর বিসিএস এর প্রতিবন্ধকতা অ্যাকচুয়ালি কোথায়? না, প্রতিবন্ধকতা কোথায়? লিখিত পরীক্ষার স্কোর। পীড়িত কত যারা পাস করে তাদের মধ্যে কি বলছি মনে আছে? 80% লোক, বলো না 80% লোক কোনো চাকরি পাবে না, কারণ শূন্যপদ নাই। আর 95% লোক পছন্দের চাকরি পাবে না। তো ও তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। যদি আমার এবার পিলি পাস না করে, তার মানে আমার একজন টপারেরও পিলি নিয়ে কি বলে সিকিউরিটি নাই,
কারণ এটা নট অনলি তুমি, বাংলাদেশে কেউ একজন বলতে পারবে না যে আমি পিলি পাস করবো, কিন্তু আমি তোমাকে বলছি তো তুমি পিলি পাস করলে ক্যাডার ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা বক্তব্যটা শেষ করি। আমরা এখানে অ্যাকচুয়ালি আসছি, এদেরকে আমরা একটা রিসোর্টে নিয়ে আসছি, আমার পক্ষ থেকে ওদেরকে একটু লাঞ্চ করাবো। হ্যাঁ দেখাচ্ছি, আমি বাইরে থেকে শুরু করছি। তো আমরা ওদেরকে একটু লাঞ্চ করাবো, ওদের জন্য একটু বক্তব্য দিব, কিছু ওদেরকে আরো নতুন করে কিছু প্ল্যান দিব। তারপরে এবং যদিও আমার এই ফাউন্ডেশন ব্যাচে টোটাল 3100 স্টুডেন্টের মধ্যে এখানে ক্যান্ডিডেট 193 জন, এ পর্যন্ত লাস্ট পরীক্ষায় 60% উপরে, এখানে আসছে 100 জন। যদিও এটা নিয়ে আমার বাকিদের মধ্যে অনেক হতাশা বা অনেক ক্ষোভ কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমি কাউকে চেহারা দেখে নিয়ে আসি নাই। লাস্ট 5টা পরীক্ষা যারা 60% উপরে তারা। আমি বিশ্বাস করি কোচিং সেন্টারের সার্ভিসগুলোর মধ্যে অন্যতম সার্ভিস হচ্ছে প্রার্থীর মধ্যে কম্পিটিটিভ মনোভাব তৈরি করা, প্রার্থীর নিজের অবস্থানটা নিজেকে বুঝাই দেওয়া এবং শিক্ষকরা ক্লাসের মাধ্যমে কিছু হেল্প করা। তো কোচিং কাউকে ক্যাডার বানাতে পারে না, ইয়েস অর নো? আমরা যে সহযোগিতা করছি সেই সহযোগিতায় ওরা বিশ্বাস করছে যে ওরা ইনশাল্লাহ পিলি পাস করলে ওরা ভালো একটা কিছু করবে। এই কথা কি তোমরা আমার সাথে একমত? ইনশাল্লাহ। তো আমরা শেষ করছি সবার জন্য। যারা তোমরা এখানে দেখছো তারা আমার এই প্রার্থীর জন্য দোয়া করবা ইনশাল্লাহ, যারা এরা তোমাদের সাথে ভবিষ্যতে জিন না হয়, এরা যেন তোমাদের জন্য ভবিষ্যতে কম্পিটিটর না হয়, এরা যেন এদের পছন্দের চাকরি পেয়ে এবারে বিদায় নেয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।